বনভোজনে গিয়ে পথ হারিয়ে যখন শুধু আমরা দুজন জঙ্গলে আটকে গেলাম, শ্বশুরজি হঠাৎ এমন একটা কথা বললেন যা শুনে আমার পুরো দুনিয়া পাল্টে গেল। গত মাসে আমাদের পরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিল। পুরো দল একসাথে ট্রেকিং করছিল। হঠাৎ আমি আর শ্বশুরজি দল থেকে আলাদা হয়ে গেলাম। চারপাশে ঘন জঙ্গল, মোবাইলে নেটওয়ার্ক নেই। আমরা দুজন রাস্তা খুঁজতে লাগলাম। 1 ঘণ্টা হাঁটার পর একটা ছোট ঝর্ণার পাশে থামলাম। শ্বশুরজি বললেন, বৌমা, একটু বিশ্রাম নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা একটা পাথরে বসলাম। চারপাশে শুধু পাখির ডাক আর ঝর্ণার শব্দ। হঠাৎ তিনি বললেন, তুমি কি ভয় পাচ্ছ? আমি মাথা নাড়লাম। তিনি হাসলেন, বললেন, আমি আছি তো, তোমার কিছু হতে দেব না। তার গলার স্বরে এমন একটা আশ্বাস ছিল যা আমাকে নিরাপদ বোধ করালো। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আবার বললেন, বৌমা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করো না। আমি তার দিকে তাকালাম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, তোমার শাশুড়ি চলে যাওয়ার পর এই 2 বছরে আমি বুঝেছি জীবন কত একা। কিন্তু তুমি এই বাড়িতে আসার পর সব বদলে গেছে। আমি কিছু বললাম না, শুধু শুনতে থাকলাম। তিনি চোখে চোখ রেখে বললেন, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু তুমি যদি আমার সাথে নতুন করে জীবন শুরু করতে রাজি থাকো, আমি তোমাকে নিয়ে আলাদা সংসার করতে চাই। তুমি আমার বউ হবে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে মনে একটা খুশি ছড়িয়ে গেল যা আমি স্বীকার করতে পারছিলাম না। কিন্তু মুখে বললাম, বাবা, এটা তো ঠিক না, আমি আপনার ছেলের বউ, সমাজ কি বলবে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘনা সেনগুপ্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রুদ্র সেনগুপ্ত, বয়স ৪২ বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তিয়াশা। রিয়ান 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়াশা 14 বছর বয়সী, স্কুলে যায়। এখন আসি আসল গল্পে। আমরা শ্বশুর বাড়ি থাকি। আমার শ্বশুরজির নাম বিমল সেনগুপ্ত, বয়স 65 বছর। 2 বছর আগে আমার শাশুড়ি মারা যাবার পর থেকে শ্বশুরজি একা। তিনি খুব শান্ত স্বভাবের মানুষ। আমাদের পরিবারের সবাই তাকে খুব সম্মান করে। সেই ঘটনার আগের সপ্তাহটা ছিল খুব স্বাভাবিক। রুদ্র তার অফিসের কাজে ব্যস্ত, রিয়ান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, তিয়াশা স্কুলের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতিতে মগ্ন, আর শ্বশুরজি প্রতিদিনের মতো সকালে বাগানে কাজ করতেন, দুপুরে পত্রিকা পড়তেন। কিন্তু আমি খেয়াল করছিলাম, শ্বশুরজি মাঝে মাঝে আমার দিকে অদ্ভুতভাবে তাকান, যেন কিছু একটা বলতে চাইছেন কিন্তু বলছেন না। একদিন রান্নাঘরে আমি রান্না করছিলাম, তিনি এসে দাঁড়ালেন, বললেন, বৌমা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, কিন্তু সবার সামনে বলা যাবে না। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম হয়তো তার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, যেতে পরিবারকে চিন্তায় ফেলতে চাইছেন না। বললাম, বাবা, কি হয়েছে? আপনি ভালো আছেন তো? তিনি মাথা নাড়লেন। আমি ভালো আছি, কিন্তু এই কথাটা একান্তে বলতে হবে। সময় হলে বলবো। তারপর সেই পাহাড়ের বনভোজনের পরিকল্পনা হলো। রুদ্রের অফিসের ছুটি ছিল। শ্বশুরজি বললেন, চলো সবাই মিলে পাহাড়ে যাই, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। আমরা সবাই খুশি হলাম। সিলেটের কাছে একটা পাহাড়ি রিসর্টে বুকিং দিলাম। যাত্রা শুরু হলো শুক্রবার সকালে। গাড়িতে আমরা 5 জন, রুদ্র, আমি, শ্বশুরজি, রিয়ান আর তিয়াশা। পথে শ্বশুরজি অনেক পুরনো দিনের গল্প বললেন। কিভাবে তিনি আর তার স্ত্রী এই পাহাড়ে প্রথমবার এসেছিলেন বিয়ের পরে, কিভাবে তারা জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। সেই সময় তো এখনকার মতো মোবাইল ছিল না। তিনি হেসে বললেন, পথ হারিয়ে যখন বুঝলাম রাত হয়ে যাবে, তোমাদের দিদিমা ভয়ে কাঁদতে শুরু করে দিলেন। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর কি হলো বাবা? তিয়াশা উৎসুক হয়ে জিজ্ঞেস করল। তারপর একজন পাহাড়ি মানুষ আমাদের খুঁজে পেলেন। তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। কিন্তু যাবার আগে তিনি একটা কথা বলেছিলেন, এই জঙ্গলে একটা পুরনো মন্দির আছে যেখানে একটা গুপ্তধন লুকোনো আছে, কিন্তু সেই ধন শুধুমাত্র সেই মানুষই পাবে যার হৃদয় পবিত্র। আমরা সবাই হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম বুড়ো বয়সে শ্বশুরজি কল্পকাহিনী বলছেন। রিসর্টে পৌঁছে আমরা ফ্রেশ হলাম। সন্ধ্যায় রিসর্টের ম্যানেজার এসে বললেন, আগামীকাল সকালে আমরা একটা ট্রেকিং ট্যুর আয়োজন করছি, আপনারা চাইলে যোগ দিতে পারেন। আমরা সবাই রাজি হলাম। পরের দিন সকাল 8টায় আমরা বেরোলাম। গাইডের সাথে আরও 10-12 জন পর্যটক ছিল। প্রথম 2 ঘন্টা খুব ভালো কাটল। সুন্দর প্রকৃতি,
পাখির ডাক, ঝর্ণার শব্দ সবকিছু মিলিয়ে স্বর্গের মতো লাগছিল। দুপুরের দিকে আমরা একটা উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। সেখান থেকে নিচের উপত্যকা দেখা যাচ্ছিল। রিয়ান আর তিয়াশা ছবি তুলতে ব্যস্ত। রুদ্র গাইডের সাথে পথের বিষয়ে কথা বলছিল। হঠাৎ শ্বশুরজি আমাকে ডাকলেন, বৌমা, এদিকে এসো, ওই দিকে একটা অদ্ভুত পাথর দেখছি, একটু দেখে আসি। আমি তার পিছনে পিছনে গেলাম। আমরা মূলদল থেকে কিছুটা দূরে চলে গেলাম। পাথরটা দেখতে সত্যি অদ্ভুত, একেবারে গোলাকার, যেন কেউ কষ্ট করে তৈরি করেছে। বাবা, এটা তো দেখতে কৃত্রিম মনে হচ্ছে। ঠিক তাই, তিনি বললেন। আমার মনে হয় এটা কোনো চিহ্ন। আমরা পাথরটা ভালো করে দেখছিলাম। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। প্রবল বাতাস শুরু হলো। বৃষ্টি আসার আগের লক্ষণ। তাড়াতাড়ি ফিরে যেতে হবে, শ্বশুরজি বললেন। আমরা যেদিক থেকে এসেছিলাম সেদিকে ফিরে যেতে লাগলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলাম আমরা পথ হারিয়ে ফেলেছি। চারপাশে ঘন গাছপালা, কোনো রাস্তা দেখা যাচ্ছে না। বৌমা, মোবাইল বের করো, দেখি নেটওয়ার্ক আছে কিনা, শ্বশুরজি বললেন। আমি মোবাইল বের করলাম, কোনো সিগন্যাল নেই, ব্যাটারিও প্রায় শেষ। শ্বশুরজির মোবাইলেও একই অবস্থা। বৃষ্টি শুরু হয়ে গেল, প্রথমে হালকা, তারপর জোরে। আমরা একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম, কিন্তু সেটা বেশিক্ষণ রক্ষা করতে পারল না। ভিজে গেলাম দুজনে। বৌমা, এভাবে এখানে বসে থাকলে চলবে না, আশ্রয়ের জন্য কোনো জায়গা খুঁজতে হবে, শ্বশুরজি বললেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম। বৃষ্টিতে পথ পিছিল হয়ে গেছে। সাবধানে পা ফেলে এগোচ্ছিলাম। হঠাৎ আমার পা পিছলে গেল। শ্বশুরজি তাড়াতাড়ি আমার হাত ধরে ফেললেন। সাবধান, এখানে অনেক গভীর খাদ আছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা একটা ছোট পাহাড়ি গুহা দেখতে পেলাম। ভিতরে ঢুকলাম। বৃষ্টি থেকে অন্তত রক্ষা পেলাম। গুহার ভেতরটা শুকনো। আমরা বসে বিশ্রাম নিলাম। শ্বশুরজি তার ব্যাগ থেকে একটা ছোট টর্চ বের করলেন, আলো জ্বালালেন। বাবা, আপনার মনে হয় রুদ্র আর বাচ্চারা কি করছে? তারা নিশ্চয়ই আমাদের খুঁজছে, আমি চিন্তিত গলায় বললাম। চিন্তা করো না, বৃষ্টি থামলে আমরা নিচে নামব, তখন নিশ্চয়ই রেস্কিউ টিম আমাদের খুঁজে পাবে, তিনি সান্ত্বনা দিলেন। কিছুক্ষণ নীরবতা, বাইরে শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বাজ পড়ার আওয়াজ। হঠাৎ শ্বশুরজি বললেন, বৌমা, তুমি কি ভয় পাচ্ছ? আমি সত্যি বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু বললাম, একটু। তিনি হাসলেন। আমি আছি তো, তোমার কিছু হতে দেব না। তার গলার স্বরে এমন একটা আশ্বাস ছিল যা আমাকে সত্যিই নিরাপদ বোধ করাল। যে মানুষটা ৩০ বছর ধরে এই পরিবারকে সামলেছেন, তিনি নিশ্চয়ই এই পরিস্থিতিও সামলাতে পারবেন।
রাতে ঘরে ফিরে আমি শ্বশুরজির ঘরে গেলাম। বাবা, আমরা সেই পাণ্ডুলিপিগুলো নিয়ে আসিনি কেন? তিনি হাসলেন। বৌমা, সেগুলো ওখানেই নিরাপদ। আমরা পরে আবার যাব, এবারে সঠিক প্রস্তুতি নিয়ে, যথাযথ অনুমতি নিয়ে। সেই পাণ্ডুলিপিগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগে জমা দেব, যাতে গবেষকরা সেগুলো নিয়ে কাজ করতে পারেন। আর সেই ডায়েরি? আমি জিজ্ঞেস করলাম। তিনি তার পকেট থেকে ডায়েরিটা বের করলেন। এটা আমি নিয়ে এসেছি। এটা আমার বাবার ছিল। তিনি এখানে তার গবেষণার কথা লিখেছিলেন, এবং এটা এখন তোমার। আমি অবাক হয়ে বললাম, আমার? কেন? কারণ তুমি এই পরিবারের সবচেয়ে যোগ্য ব্যক্তি এই জ্ঞানের রক্ষক হওয়ার জন্য, তিনি বললেন। তুমি একজন শিক্ষিকা। তুমি জানো কিভাবে জ্ঞান সঠিকভাবে প্রচার করতে হয়। এই ডায়েরিতে যে চিকিৎসা পদ্ধতির কথা লেখা আছে, তুমি সেগুলো নিয়ে গবেষণা করতে পারবে। হয়তো আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে। আমি ডায়েরিটা হাতে নিলাম। এটা ভারী নয়, কিন্তু এর ওজনে আমার হাতে এক অদ্ভুত দায়িত্ববোধ জাগালো। পরের দিন সকালে আমরা ঢাকায় ফিরে এলাম। রুদ্র, রিয়ান, তিয়াশা কেউই জানে না সেই পাহাড়ে আসলে কি ঘটেছিল। তারা ভাবল আমরা শুধু বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। কিন্তু সেই ঘটনার পর আমার জীবন পাল্টে গেল। আমি শ্বশুরজির সাথে সেই ডায়েরি নিয়ে কাজ শুরু করলাম। সেখানে লেখা ছিল প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, ভেষজ ওষুধের ফর্মুলা, যোগব্যায়ামের বিশেষ কৌশল। আমরা একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। তিনি সেই ফর্মুলাগুলো দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অত্যন্ত মূল্যবান। এই ফর্মুলাগুলো দিয়ে অনেক রোগীর চিকিৎসা সম্ভব, যেগুলোর আধুনিক চিকিৎসায় কোনো সমাধান নেই। আমরা একটা ছোট ক্লিনিক খুললাম। সেখানে সেই প্রাচীন পদ্ধতিতে রোগীদের চিকিৎসা শুরু করলাম। প্রথমে মানুষজন সন্দেহর চোখে দেখল, কিন্তু কিছু রোগী যখন সত্যি সুস্থ হতে শুরু করল, তখন আমাদের ক্লিনিকের সুনাম ছড়িয়ে পড়ল। 1 বছর পর আমরা আবার সেই পাহাড়ে গেলাম। এবারে সাথে নিয়ে গেলাম প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের। তারা সেই প্রাচীন মন্দির দেখে অভিভূত হয়ে গেলেন। পাণ্ডুলিপিগুলো জাদুঘরে সংরক্ষণ করা হলো, এবং সেই জায়গাটা একটা সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু সেই নৈতিকতার পরীক্ষার কথা আমরা কাউকে বলিনি। সেটা আমাদের এবং শ্বশুরজির মধ্যেই থেকে গেল, একটা রহস্য, যা শুধু আমরা 3 জনেই জানি। 2 বছর পর একদিন শ্বশুরজি আমাদের ডাকলেন। বৌমা, এবার তোমার পালা। তোমার পালা মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তোমাকে এখন পরবর্তী যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে হবে, যে এই জ্ঞানের পরবর্তী রক্ষক হবে। এটাই এই ঐতিহ্যের নিয়ম। প্রতি প্রজন্মে একজন যোগ্য ব্যক্তিকে এই দায়িত্ব দিতে হবে। কিন্তু আমি কাকে বেছে নেব? আমি জিজ্ঞেস করলাম। তুমিই ঠিক করবে। হয়তো তোমার ছেলে রিয়ান, হয়তো তোমার মেয়ে তিয়াশা, হয়তো তোমার স্বামী রুদ্র, অথবা পরিবারের বাইরে কেউ, যাকে তুমি উপযুক্ত মনে করবে। কিন্তু মনে রাখবে, সেই ব্যক্তিকে অবশ্যই নৈতিকতার পরীক্ষা দিতে হবে। আমি ভাবতে লাগলাম। পরিবারের সবাইকে দেখতে লাগলাম নতুন দৃষ্টিতে। কে হতে পারে সেই যোগ্য ব্যক্তি? রিয়ান খুব মেধাবী, কিন্তু সে মাঝে মাঝে অহংকারী হয়ে যায়। তিয়াশা এখনও ছোট, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুণ আছে। সে সবসময় অন্যদের সাহায্য করতে চায়। রুদ্র খুব ভালো মানুষ, কিন্তু সে মাঝে মাঝে লোভের বশে ভুল সিদ্ধান্ত নেয়। আমি ঠিক করলাম, আমি সবাইকে পর্যবেক্ষণ করব, এবং যখন সঠিক সময় আসবে, তখন আমি সেই ব্যক্তিকে বেছে নেব। 3 মাস পর একটা ঘটনা ঘটল, যা আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করল। একদিন তিয়াশা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে এলো। মা, আমার বন্ধু রিমার বাবা খুব অসুস্থ, তাদের টাকা নেই চিকিৎসার জন্য। রিমা কাঁদছিল। আমি তিয়াশাকে শান্ত করলাম। তুমি কি করতে চাও? তিয়াশা তার গোলাপি শূকরের পেট থেকে সব টাকা বের করল। মা, আমি আমার সঞ্চিত সব টাকা রিমাকে দিতে চাই। এটা দিয়ে হয়তো কিছু ওষুধ কেনা যাবে। আমার চোখে জল এসে গেল। এই ছোট্ট মেয়েটা তার নিজের সঞ্চিত টাকা, যা সে কত কষ্টে জমিয়েছে, সেটা একজন বন্ধুর জন্যে দিয়ে দিতে চাইছে। তিয়াশা, তুমি কি জানো, এই টাকা দিয়ে দিলে তোমার নতুন সাইকেল কেনার স্বপ্ন পূরণ হবে না? আমি তাকে পরীক্ষা করলাম। তিয়াশা একটু ভাবল, তারপর বলল, মা, সাইকেল পরে কেনা যাবে, কিন্তু রিমার বাবার চিকিৎসা এখনই দরকার। মানুষের জীবন সাইকেলের চেয়ে বেশি মূল্যবান। সেই রাতে আমি শ্বশুরজিকে সবকিছু বললাম। তিনি হাসলেন। বৌমা, মনে হচ্ছে তুমি তোমার উত্তরাসূরি খুঁজে পেয়েছ। হ্যাঁ বাবা, আমি বললাম। তিয়াশা এখনও ছোট, কিন্তু তার মধ্যে সেই গুণ আছে যা একজন যোগ্য রক্ষকের থাকা উচিত: নিঃস্বার্থতা এবং মানবতা।
তাহলে তার সময় এলে তুমি তাকে সেই পরীক্ষা দেবে শ্বশুরজি বললেন। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কিন্তু এখনো অনেক বছর বাকি। আমি তার 18 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই থেকে আরও 4 বছর কেটে গেছে। এখন তিয়াশার 18 বছর বয়স। সে এখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে ডাক্তার হতে চায়, মানুষের সেবা করতে চায়। আমি জানি শীঘ্রই তার পরীক্ষার সময় আসবে। আমি তাকে পাহাড়ে নিয়ে যাব এবং সেখানে তাকে সেই নৈতিকতার পরীক্ষা দেব, ঠিক যেভাবে শ্বশুরজি আমাকে দিয়েছিলেন। কিন্তু এবারের পরীক্ষাটা হবে ভিন্ন, কারণ প্রতিবার পরীক্ষা আলাদা হতে হয়। তিয়াশার জন্য আমি একটা নতুন পরীক্ষা ডিজাইন করব, যেখানে তার নিঃস্বার্থতা, তার নৈতিকতা, তার মানবতা পরীক্ষিত হবে। আর যদি সে উত্তীর্ণ হয়, তবে সেই প্রাচীন জ্ঞানের পরবর্তী রক্ষক হবে সে, এবং এইভাবেই এই ঐতিহ্য বংশ পরম্পরায় চলতে থাকবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি সেই পাহাড়ের গুহা থেকে পেয়েছি, তা হল সত্যিকারের সম্পদ সোনার উপায় নয়, জ্ঞান এবং নৈতিকতায়। এবং সবচেয়ে কঠিন পরীক্ষা হল নিজের লোভ এবং কামনার বিরুদ্ধে লড়াই করা। সেই দিন জঙ্গলে যখন শ্বশুরজি আমাকে সেই অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন, আমি প্রথমে ভয় পেয়েছিলাম। মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, কিন্তু আমার নৈতিকতা, আমার মূল্যবোধ আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। আর সেই সঠিক সিদ্ধান্তের পুরস্কার ছিল অমূল্য, একটা প্রাচীন জ্ঞানের উত্তরাধিকার, যা দিয়ে আমি হাজারো মানুষের সেবা করতে পারছি। আজ যখন আমি আমাদের ক্লিনিকে রোগীদের সুস্থ হতে দেখি, যখন দেখি একজন মা তার সন্তানকে সুস্থ করে নিয়ে যাচ্ছেন কৃতজ্ঞতায় ভরা চোখ নিয়ে, তখন আমি বুঝি সেই দিন জঙ্গলে আমার সিদ্ধান্ত সঠিক ছিল। এবং এখন আমার দায়িত্ব হল এই ঐতিহ্য এবং জ্ঞান পরবর্তী যোগ্য প্রজন্মের হাতে তুলে দেওয়া, যাতে এই মহৎ কাজ চলতে থাকে যুগের পর যুগ। গল্পটা এখানেই শেষ নয়, এটা একটা চলমান যাত্রা। প্রতিটি জনম যখন এই পরীক্ষা দেবে, তখন একটা নতুন অধ্যায় শুরু হবে, এবং এভাবেই এই রহস্যময় ঐতিহ্য টিকে থাকবে, মানবতার সেবা করতে থাকবে। আর সেই দিন যখন তিয়াশা তার পরীক্ষা দেবে, আমি জানি সেও উত্তীর্ণ হবে, কারণ তার মধ্যেও সেই একই গুণ আছে যা আমার ছিল, নৈতিকতা, নিঃস্বার্থতা এবং মানবতার প্রতি ভালোবাসা। এই হলো আমাদের গল্প, একটা পরিবারের গল্প, একটা প্রাচীন রহস্যের গল্প, একটা নৈতিকতার পরীক্ষার গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা একটা আশার গল্প, যে এখনও পৃথিবীতে সৎ মানুষ আছে, যারা লোভের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যারা সঠিক পথ বেছে নিতে পারে। আর সেই পাহাড়ের গুহা আজও সেখানে আছে, অপেক্ষায় আছে পরবর্তী যোগ্য ব্যক্তির জন্য, যে আবার সেই নৈতিকতার পরীক্ষা দেবে এবং এই মহৎ জ্ঞানের রক্ষক হবে।